নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। বাংলাদেশ কিলস হিন্দুস, বাংলাদেশ ওয়েজেস এন ওয়ার এগেনস্ট হিন্দুস, এটা বলা অতিশয়োক্তি হবে না। তার কারণ বাংলাদেশের বিভিন্ন ঘটনা আমাদের সামনে আসছে, তার থেকে এই সিদ্ধান্তে উপনীত হওয়া আমার মনে হয় একদম বাস্তবসম্মত। সব থেকে যে জিনিসটা আমাদের নাড়া দিয়েছে, বাংলাদেশে একটা বিশ্ববিদ্যালয়ের মূল প্রবেশদ্বারের সামনে মাটিতে ভারতের পতাকা আঁকা হয়েছে এবং ছাত্রছাত্রীরা যখন বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করবেন তখন ভারতের জাতীয় পতাকাকে মারিয়ে যেতে হবে এবং প্রকাশ্যে এই কাণ্ডগুলো চলছে। বাংলাদেশের জঙ্গি সন্ত্রাসী সুদখোর বৃদ্ধ ইউনূসের অন্তর্বর্তী সরকার দেখেও না দেখার ভান করছে। বলছে তারা ভারতের সঙ্গে সম্পর্ক উন্নত করতে আগ্রহী, ভারত বৃহৎ প্রতিবেশী, সম্মানের সঙ্গে সমতার সঙ্গে দুদেশের সম্পর্ক থাকুক। জামাতের আমির ডক্টর শফিকুর রহমান থেকে শুরু করে বিএনপি এবং সুদি ইউনূস সবাই কিন্তু এক বাক্যে এই কথা বলছে। আমি প্রথমেই বলেছিলাম এগুলো হচ্ছে বলার জন্য বলা, ভাবমূর্তি উদ্ধার করার কৌশল, কিন্তু বাস্তবে বাংলার মাটিতে যা হচ্ছে সেটা হচ্ছে কার্যত হিন্দুদের এথনিক ক্লিনজিং করার সুপরিকল্পিত প্রয়াস। একটা সার্বভৌম দেশের জাতীয় পতাকাকে অবমাননা করছে সেখানকার মানুষ এবং তারা বাধ্য হচ্ছে। এমনভাবে এই জঙ্গি ছাত্রগুলো বিশ্ববিদ্যালয়ের প্রবেশদ্বারের সামনে ভারতের পতাকা মাটিতে এঁকেছে, তাহলে প্রবেশদ্বারের ভিতর দিয়ে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে গেলে আপনাকে ওই পতাকার উপর দিয়ে হেঁটে যেতে হবে জুতো পায়ে। আপনি ভাবুন। আর সুদি ইউনূস কোনো ব্যবস্থা নিচ্ছে না, ও ব্যবস্থা নেবেও না। কারণ ৮৬ বছরের বৃদ্ধ বুঝে গেছে ক্ষমতায় টিকে থাকতে গেলে, যে কটা দিন টিকে থাকবে, বেশি দিন থাকবে না, ওকে মৌলবাদী সন্ত্রাসবাদীদের মন জুগিয়ে চলতে হবে এবং সে সেটাই করছে। অবৈধ অসাংবিধানিক একটা প্রশাসন বাংলাদেশে এখন শাসন করছে, যার কোনো বৈধতা নেই, জনাদেশ নেই, গায়ের জোরে সরকারটা তারা দখল করেছে। তার মধ্যে আসছে তৌহিদি জনতা, এরাও সন্ত্রাসী। এরা তো আমাদের পবিত্র দেবস্থান অপবিত্র করছে, একই সঙ্গে বাউল মাজার ভাঙছে, বাউল আখড়া ভাঙছে, সুফি দরগা ভাঙছে এবং লুট করছে। এর পরেও আমাদের অনুরোধ, আমাদের উদ্বেগ প্রকাশ সত্ত্বেও এখনো পর্যন্ত কার্যকরী কোনো পদক্ষেপ ইউনূস নেয়নি। বাংলাদেশের সমাজ মাধ্যমে অনেকে নানা রকম ব্লগ করছেন। একজন সাহসিত ইতিহাসবিদ দেখলাম, তার এমনই ইতিহাস জ্ঞান, সে গুজরাটকে বলছেন ভারতের দক্ষিণ প্রান্তের রাজ্য। আরেকজন চিবিয়ে চিবিয়ে কথা বলেন, বিরাট বোদ্ধা, বিরাট বুদ্ধিজীবী, তিনি সবকিছুর মধ্যেই ভারতীয় আধিপত্যবাদ খুঁজে পান। বাংলাদেশের মাটিতে স্লোগান উঠছে, একটা একটা হিন্দু ধর, একটা একটা ইস্কন ধর, ধৈরা ধৈরা জবাই কর, এবং সেনা পুলিশ তাদের পাহারা দিচ্ছে এবং তারা গলার শিরা ফুলিয়ে স্লোগানবাজি করছে। ইউনূস সরকারের স্বার্থ নেই, ইচ্ছাও নেই এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার। এই ছাগলগুলো একটা জিনিস বুঝছে না, যে যত বাংলাদেশে সনাতনীদের আক্রমণের লক্ষ্য করা হবে তত ভারতবর্ষে মসজিদে মসজিদে গিয়ে শিবলিঙ্গ খোঁজার হিড়িক বাড়বে। এই বোধটুকু যাদের নেই, ঈশ্বর তাদের ক্ষমা করুন।
ইতিমধ্যেই আজমের শরীফের দরগায় আগে হিন্দু মন্দির ছিল বলা হচ্ছে, শাম্বালে জামা মসজিদকে ঘিরে বিতর্ক হয়েছে। আপনাদের একটা স্লোগান মনে আছে, 8-এর দশকের শেষের দিকে খুব সেই স্লোগানটা শোনা যেত, ইয়ে তো পেলা ঝাঁকি হ্যায় কাশী মথুরা বাকি হ্যায়। বাবরি মসজিদ ধ্বংসের পর উচ্চগ্রামে এই স্লোগানটা উঠেছিল। তাহলে বাবরি মসজিদ ধ্বংস আমি এখনো মনে করি ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতার ইতিহাসে একটা কালো দিন। সেই স্লোগানগুলো অনেকদিন ঠান্ডা ঘরে চলে গিয়েছিল, কিন্তু যখনই আমাদের পড়শি বাংলাদেশে সনাতনীদের উপর আক্রমণ হচ্ছে, কার্যত এথনিক ক্লিনজিং এর দিকে এগোচ্ছে, তখন কিন্তু এই স্লোগান আরো উচ্চস্বরে বাড়ছে এবং মসজিদে মসজিদে গিয়ে শিবলিঙ্গ খোঁজার প্রবণতা শুরু হয়েছে। এবং এতদিন যারা এই ধরনের প্রবণতাকে গুরুত্বই দেয়নি, বলে এসব করে কি হবে, কিন্তু বর্তমান পরিস্থিতিতে ভারতের মানুষের একটা বড় অংশের সরব এবং নীরব সমর্থন আছে এই ধরনের উদ্যোগে। কেউ কেউ দেখলাম সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়কে দোষারোপ করছেন। 1991 সালের উপাসনা স্থল আইন আছে, তাতে কি বলা হয়েছে, 1947 সালের 15ই অগাস্ট পর্যন্ত রাম জন্মভূমি বাবরি মসজিদের বিষয়টা বাদ দিয়ে যে যে উপাসনা স্থল যে অবস্থাতে আছে সেই অবস্থাতেই থাকবে, তার চরিত্র আকার তার ব্যবহার পরিবর্তন করা যাবে না। কিন্তু প্রাক্তন মাননীয় প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় কিন্তু এই রায়টাকে অমর্যাদা করেননি। তিনি বলেছেন হ্যাঁ এগুলো ঠিক আছে, আকার কাঠামো চরিত্র বদল যাবে না, ঠিক আছে, কিন্তু ইতিহাস কি আছে সেটা জানার চেষ্টা করা হবে না, এরকম কথা আইনে বলা নেই। সেই জন্যই জরিপ করার কথা তিনি বলেছেন। আমি দেখলাম মেহবুবা মুফতি থেকে শুরু করে অনেকেই এখন প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়কে দোষারোপ করছেন। তিনি নাকি অবসরের পথে কোনো পাম পোস্ট পাওয়ার জন্য এই প্যান্ডোরার বাক্সটা খুলে দিয়েছেন। ডিওয়াই চন্দ্রচূড় আইন ভেঙে কিছু করেননি, কিন্তু ওই আইনে কোথাও বলা নেই যে ওই মন্দির বা মসজিদ বা গির্জার ইতিহাস কি ছিল সেটা জানার কোনো উদ্যোগ নেওয়া যাবে না। আমি বাংলাদেশের অসাম্প্রদায়িক মুক্তমনা মানুষদের আবেদন করব, করজোড়ে আবেদন করব, আপনারা মৌলবাদীদের সামলান। তারা যদি বলে একটা একটা ইস্কন ধর ধৈরা ধৈরা জবাই কর, যদি তৌহিদি জনতা আমাদের পবিত্র মন্দিরকে আক্রমণ করে, ধর্মগ্রন্থকে অবমাননা করে, আমাদের জাতীয় পতাকায় পদদলিত করে, সনাতনী মাতৃশক্তির সম্ভ্রমহানি করে, তাদের সম্পত্তি লুট করে, তার অভিঘাত কিন্তু ভারতবর্ষে পড়বে। ভারতবর্ষে মুসলমান ধর্মাবলম্বী মানুষের সংখ্যা বাংলাদেশের থেকে বেশি। ভারত ধর্মনিরপেক্ষ কেন জানেন? 100 কোটির বেশি নাগরিক সেখানে হিন্দু। যে কোনো গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ দেশে সংখ্যাগরিষ্ঠ বা সংখ্যাগুরু মানুষ ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করে। ভারতবর্ষ তাই করে এসছে, এখনো করছে, ভবিষ্যতেও করবে। আমি বলছি না যে ভারতবর্ষে ধর্মীয় সংখ্যালঘুদের উপর কখনো কোনো নির্যাতনের ঘটনা ঘটেনি, ঘটেছে, অস্বীকার করছি না, এবং তার বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হয়েছে। আবার বললাম, বাবরি মসজিদের ঘটনা, ভাঙার ঘটনা আমাদের জাতীয় জীবনের লজ্জার দিন, তথ্যহীন ভাষায় স্বীকার করতে কোনো অসুবিধা নেই। কিন্তু বাংলাদেশের অনেকে বলছেন যে আমরা ধর্মনিরপেক্ষ বাংলাদেশ তৈরি করতে চাই, কিন্তু সেখানকার সংখ্যাগুরু সম্প্রদায় দায় নেবে না ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা। তারা ঘরে খিল তুলে বসে আছে
এবং নানা রকম পরস্পর বিরোধী কথা বলে পরিবেশ এবং পরিস্থিতিকে বিষিয়ে তুলছে। ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্কর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বাংলাদেশের বিষয় নিয়ে বৈঠক করেছেন। সম্ভবত বিদেশমন্ত্রী সংসদের দুটো কক্ষেই বাংলাদেশ সম্পর্কে ভারতের বক্তব্য জানাবেন। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে বিদেশ সচিব পর্যায়ের বৈঠক আছে। বাংলাদেশই এই বৈঠক করতে চায়, কিন্তু এখনো ভারত সরকার সেই বৈঠক আদৌ হবে কিনা, হলে কবে হবে সে সম্পর্কে সুনির্দিষ্টভাবে বাংলাদেশের প্রশাসনকে জানায়নি। পরিস্থিতি যদি এরকম চলতে থাকে, ইফ দিস ভায়োলেন্স কন্টিনিউজ আনঅ্যাবেটেড, তখন এই ধরনের বৈঠক করার কোনো সম্ভাবনাই নেই। এখন প্রশ্ন হলো, ভারত কিন্তু ব্যবস্থা নিতে শুরু করেছে। অনেকে বলবেন যে কি ব্যবস্থা নিচ্ছেন, আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, ভারতও ক্রিকেট খেলে, বাংলাদেশও ক্রিকেট খেলে। ভারতে আইপিএল বাণিজ্যিকভাবে অত্যন্ত সফল। এবারের আইপিএল এ কোনো বাংলাদেশি ক্রিকেটারকে কোনো আইপিএল এর মালিক কিন্তু দলে নেননি। এটা এমনি এমনি হলো? এমনি এমনি হয়নি। ক্রিকেট ডিপ্লোম্যাসি কিন্তু সাংঘাতিক একটা ফ্যাক্টর। দেখুন, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 পাকিস্তানে হওয়ার কথা। ইতিমধ্যে পাকিস্তান আইসিসি ট্রফি নিয়ে স্কারদু বালতিস্তানে গেছিল। আইসিসি বলেছে তুমি এখানে যেতে পারবে না, এটা বিতর্কিত অঞ্চল, ওটা পাকিস্তান অকুপায়েড কাশ্মীর, ওটা ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ। ভারত প্রতিবাদ করেছিল। সুর করে পাকিস্তান ক্রিকেট বোর্ড এই পরিকল্পনা বাতিল করেছে। ভারত সরকার দর্থহীন ভাষায় জানিয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট টিম পাকিস্তানের মাটিতে খেলতে যাবে না। ভারতকে যদি অংশ নিতে হয় প্রতিযোগিতায়, তাহলে আয়োজক দেশকে হাইব্রিড মডেলকে মেনে নিতে হবে, অর্থাৎ ভারত অন্য কোনো দেশে খেলবে, দুবাইতে খেলবে, ইত্যাদি ইত্যাদি, কিন্তু পাকিস্তানের মাটিতে খেলবে না। এবং পাকিস্তান যদি আইসিসি ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ট্রফি করতে চায় পাকিস্তানের মাটিতে, তাদেরকে কিন্তু এটা মেনে নিতে হবে। এটাই ভারতের জোর, আর্থিক শক্তি এবং প্রভাব। এই যে মুইজ্জু যখন ক্ষমতায় এলেন, অনেক ভারত বিরোধী আস্ফালন করলেন। তার সরকারের 2-3 জন মন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্পর্কে অবমাননাকর মন্তব্য করলেন। তারপর বয়কট মালদ্বীপ বলে সমাজ মাধ্যমে ক্যাম্পেইন চললো। ভারতীয় পর্যটকরা মালদ্বীপকে এড়িয়ে যাওয়া শুরু করলো। সুর করে লাইনে চলে এলেন মুইজ্জু, এবং ভারত সরকার মুইজ্জু এক্সপেক্টই করেনি এমন ভাবে তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। এবং মুইজ্জুও ভুল বুঝতে পেরেছেন যে ভারত বিরোধিতা করে ভারতীয় উপমহাদেশে টিকে থাকা যাবে না। দর্থহীন ভাষায় জানিয়ে দিলাম। এই যে আমাদের একটা বিতর্কিত, বলতো কংগ্রেস বলতো অগ্নিবীর প্রকল্প, আমি মেনে নিলাম অগ্নিবীর প্রকল্প বিতর্কিত, অনেক তাতে রেকটিফিকেশনের সুযোগ আছে। নেপাল প্রথমে বলেছিল যে এই অগ্নিবীর প্রকল্পে গোর্খারা যাবে না, কারণ চাকরির নিরাপত্তা নেই, হঠাৎ করে চাকরি থেকে তাদেরকে সরে আসতে হবে, তারপর তারা কি করবে। সেনাপ্রধান গিয়েছিলেন নেপালে প্রায় 5-6 দিনের সফরে। আমার মনে হয় ঘোষণা কিছুদিন বাদই হবে যে গোর্খারা, নেপালিরা, তারা কিন্তু ভারতীয় সেনাবাহিনীতে যুক্ত হবেন এবং এই অগ্নিবীর প্রকল্পেই সামিল হবেন। তাহলে বুঝতে পারছেন ভারতীয় উপমহাদেশে ভারতের প্রভাব কত। এই যে বললাম যে বাংলাদেশের ক্রিকেটারদের আমাদের এখানে আইপিএল এ অংশগ্রহণ করতে দেয়া হয়নি, পরিকল্পিত সিদ্ধান্ত। এবং বলে দেওয়া হয়েছিল আমার মনে হয় যে ফ্র্যাঞ্চাইজের মালিকদের, যে বর্তমানে ভারত বাংলাদেশের যা সম্পর্ক, তখন বাংলাদেশের ক্রিকেটারদের আপনারা আপনাদের নিজের দলে সামিল করবেন না। এটা ক্রিকেট অনুরাগীদের ক্ষেত্রে দুঃখের খবর, কিন্তু করণীয় কিছু নেই। এভাবে যদি ভারত বিরোধিতার সুর চড়তে থাকে, এভাবে যদি সনাতনীরা বাংলাদেশের মাটিতে আক্রান্ত হয়, তাহলে আমাদের পদক্ষেপ নিতে হবে। এটা হলো প্রাথমিক। আমরা ওয়াচ করছি পরিস্থিতির উন্নতি হচ্ছে না অবনতি হচ্ছে। ইউনূস
প্রতিশ্রুতির বাস্তবায়ন করতে পারছে কিনা। সেটা যদি না করে তাহলে ভারত থেকে বাংলাদেশে যে পণ্য সরবরাহ হয় সেই পণ্য সরবরাহ অনেকটা কমে যাবে। আমরা জানি এতে বাংলাদেশের সাধারণ মানুষের বিপদ বাড়বে, জিনিসপত্রের দাম অগ্নিমূল্য হবে, এখনই অগ্নিমূল্য। আমরা 4.5 কোটি ডিম পাঠিয়েছিলাম বাংলাদেশে, পাইপলাইনের মাধ্যমে গ্যাস পাঠানো হয় বাংলাদেশে। নেপাল থেকে যে বাংলাদেশ বিদ্যুৎ নেয় সেটা ভারতীয় ভূখণ্ড ব্যবহার করে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. ভারতের সঙ্গে বাংলাদেশের সব থেকে বেশি বর্ডার, 4000 কিলোমিটারের উপরে। সেই বাংলাদেশ ভারতীয় পণ্যের উপর নির্ভরশীল। তারা ভারতীয় পণ্য নেবে, আবার ভারত বিরোধিতা সুর চড়াবে। ভারত ভিসা বন্ধ করলে কান্নাকাটি করবে, কেন ভারত ভিসা দিচ্ছে না। শুভেন্দুবাবু বলেছেন, অনেকে বলতে পারেন যে এসব বাগাড়ম্বরের কোনো মানে নেই, কিন্তু ঠিক কথাই বলেছেন। আপনি ভারত বিরোধিতা করবেন আর ভারতে এসে ভারতের হসপিটালে চিকিৎসা করাবেন এবং সেই চিকিৎসা করানোর জন্য ভিসার আবেদন করবেন, তো বাংলাদেশের সাধারণ মানুষের উচিত তো, যারা এই রকম ভাবে ধর্মীয় মৌলবাদকে লালন পালন করছে, ভারতের জাতীয় পতাকার ইচ্ছাকৃত অবমাননা করছে, ধর্মীয় সংখ্যালঘুদের উপর নিপীড়ন করছে, তাদের বিরুদ্ধে সরব হওয়া। তারা তো করছেন না, আমরা তো লক্ষ্য রাখছি, তারা কিন্তু করছেন না। তাহলে আমরা কিভাবে দরজাটা হাত করে খুলে দেব? এই যে কলকাতা আন্তর্জাতিক বইমেলা হবে 2-1 মাস পরে, সেখানে এবার বাংলাদেশে পার্টিসিপেশন হবে না। আমি সমর্থন করি সিদ্ধান্ত, উইথ হেভি হার্টস। বাংলাদেশের প্রকাশক লেখকরা যদি বুক ফেয়ারে আসেন আমাদের ভালোই লাগে, কিন্তু পরিস্থিতি একদম অনুকূল নয়। এবং যারা বলছেন যে আমাদের আমন্ত্রণই জানানো হলো না, আমরা কি বিনবুলায় মেহমান যাব, তাদেরকে বলছি, আপনারা আপনাদের দেশে ঘটে চলা হিন্দু নিধন যজ্ঞের বিরুদ্ধে প্রতিবাদ কেন করছেন না? কেন রাস্তায় নামছেন না? কেন সরকারের উপর চাপ সৃষ্টি করছেন না যে ভারতের সঙ্গে এই ধরনের আচরণ বন্ধ করা উচিত? ভারত আমাদের বন্ধু, বৃহৎ প্রতিবেশী, মুক্তিযুদ্ধে ভারতের অবদানকে কখনো ভোলা যায় না। কই বলছেন না তো। তাহলে কি ধরে নেব যে আপনারা মিউমিউ করলেও ভারত বিরোধিতা আপনাদের রন্ধে রন্ধে? যতই আপনারা নিজেদের মুক্তমনা ধর্মনিরপেক্ষ দেখান না কেন, জেহাদি জঙ্গিরা যেটা প্রকাশ্যে করছে আপনারা চক্ষু লজ্জার খাতিরে প্রকাশ্যে করতে পারছেন না, ভিতরে ভিতরে চুপ থেকে জেহাদি জঙ্গিদের কার্যকলাপকে পরোক্ষে সমর্থন করছেন, তাই তো? ভারতকে হোস্টাইল করে বাংলাদেশ ভালো থাকতে পারবে? সম্ভব? দেখছেন পাকিস্তানে কি অবস্থা। পাকিস্তান কাশ্মীরকে রক্তাক্ত করতে চায়, নিজেরাই সেক্টরিয়ান ভায়োলেন্সে শেষ হয়ে যাচ্ছে। প্রতিদিন শিয়া সুন্নি সংঘর্ষ, জঙ্গি সেনার সংঘর্ষ, নিরীহ বাস যাত্রীদের বাস থেকে নামিয়ে গুলি করে মারা হচ্ছে, মহিলা শিশুরা বাদ যাচ্ছে না। এই হচ্ছে ফেল স্টেট, এই হচ্ছে মথ ইটেন পাকিস্তান। বাংলাদেশ কি পাকিস্তানের রাস্তায় হাঁটতে চায়? ভারতের সঙ্গে সম্পর্ককে হোস্টাইল করে তুললে বাংলাদেশ ভালো থাকতে পারবে? আমরা তো চাই উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশ, আমাদের প্রতিবেশী 18 কোটি মানুষ, তারা সুখে শান্তিতে থাকুন, প্রগতির সড়কে হাঁটুন, দুদেশের মধ্যে যোগাযোগ বাড়ুক, ব্যবসা বাণিজ্য বাড়ুক, সাংস্কৃতিক আদান প্রদান হোক। কোথায়? এটা আমাদের আশা। আর বাংলাদেশের অনেকে বলেন আমরাও তো ভারতের সঙ্গে সম্পর্ক রাখতে চাই। যদি রাখতে চান তাহলে জঙ্গি জেহাদি ইউনূস সরকারের এই ভারত বিরোধিতার বিরুদ্ধে কেন সরব হচ্ছেন না, এটা তো আমরা জানতে চাই। চুপ করে থাকার অর্থ জঙ্গি জেহাদিদের উৎসাহিত করা। আর যত আপনারা চুপ করে থেকে জঙ্গি জেহাদিদের উৎসাহিত করবেন এবং তারাও মাত্রা ছাড়া হয়ে সনাতনীদের উপর আক্রমণ করবে, সব জায়গাতে স্লোগান উঠবে, একটা একটা হিন্দু দইরা দইরা জবাই কর। সারা বিশ্বের মানুষ দেখেছে এই স্লোগান। ইউনূস প্রশাসন কিন্তু ব্যবস্থা নেয়নি।
তাহলে সদিচ্ছা নেই। ভাবছেন যে ভারতের সঙ্গে এরকম সম্পর্ক রেখে চললে আপনারা খুব শান্তিতে থাকতে পারবেন, ভুল বুঝছেন। কূটনৈতিক পথে যা করার আপনারা করব, শুরু হয়ে গেছে, ধৈর্য ধরুন কয়েকটা দিন, সুযোগ দিতে হয়। আপনারা আমাদের পড়শি, প্রতিবেশী, সুসম্পর্ক ছিল আপনাদের সঙ্গে, আমরা আপনাদের সুযোগ দিচ্ছি, কোর্স কারেকশন করুন। আইপিএল এ বাংলাদেশের ক্রিকেটারদের বয়কট করার মধ্যে দিয়ে, মানে বয়কটই বলবো, পার্টিসিপেট করতে পারেননি, কেউ নেয়নি তাদেরকে, বার্তাটা দেয়া হলো। আগামী দিনে আরো কঠোর পদক্ষেপ নেওয়া হবে। আমাদের চুপ থাকাটাকে আমাদের দুর্বলতা ভাববেন না। এটা ৭১ সাল নয় যে সরাসরি সৈন্য পাঠিয়ে দেওয়া হবে। আর ৭১ সালের মুক্তিযুদ্ধে প্রথমে বাংলাদেশের মানুষ অংশ নিয়েছিলেন। ইন্দিরা গান্ধী বিভিন্ন নেতাকে, বিরোধী দলের নেতাদেরও পাঠিয়েছিলেন বিশ্বের বিভিন্ন দেশে গিয়ে খান সেনারা যে বাংলাদেশের মানুষের উপর অত্যাচার করছে সেটা জানাতে এবং বিশ্ব জনমত গঠন করতে। জয়প্রকাশ নারায়ণ পর্যন্ত গিয়েছিলেন। তারপর ভারতীয় সেনা যায়, মুক্তিযোদ্ধাদের ভারতীয় সেনা প্রশিক্ষণ পর্যন্ত দেয়। সেই ইতিহাস আপনারা জানেন। এই তো বাংলাদেশের স্বাধীনতা দিবস আসতে চলেছে। কিন্তু ৭১ সাল আর ২০২৪ তো এক নয়। তখন দুমেরুকৃত দুনিয়া ছিল, এখন মাল্টিপোলার। ভারতবর্ষও একটা সুপার পাওয়ার, এশিয়াতে তো বটেই। এবং ভারতীয় উপমহাদেশে পরিস্থিতি, আর্থ সামাজিক রাজনীতি ভারত নিয়ন্ত্রণ করবে। জেনে রাখুন, এটা খারাপ লাগলেও জেনে রাখুন, আমরাই করব। কারণ আমাদের এত বড় দেশ, আমাদের ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, আমাদের আর্থিক শক্তি, আমাদের সামরিক শক্তি, আমাদের বিজ্ঞান প্রযুক্তি, তথ্য প্রযুক্তি, সব ক্ষেত্রে ভারতবর্ষ বহু যোজন এগিয়ে আছে এশিয়ার অনেক দেশের থেকে। আমরা চীনের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছি। চীন পর্যন্ত বাধ্য হয়েছে স্ট্যান্ড অফ কাটিয়ে সম্পর্ককে আস্তে আস্তে স্বাভাবিক করতে। তাই চীনের পায়ে পড়ে ভারতকে দেখে নেব বলে এই ধরনের একটা স্বপ্ন দেখছে সুদি ইউনুসের সাঙ্গপাঙ্গরা। শুনুন, চীন এমন কিছু করবে না যাতে ভারতের সঙ্গে তাদের সম্পর্ক আবার তলানিতে এসে যায়। চীনের আর্থিক প্রগতিকে বজায় রাখতে হলে ভারতের সঙ্গে সম্পর্ক তাদের উন্নতি করতেই হবে। কারণ ভারতের বিরাট বাজার, চীনা বিনিয়োগ, অনেক কিছু এখানে আছে। তারপরে আমেরিকা, ডোনাল্ড ট্রাম্প নাকি আরো একটা, ওই তার নিজের যেটা হ্যান্ডেল সেখানে বলেছেন যে আল কায়দা জঙ্গিকে মুক্তি দিয়েছে ইউনুস, আর ভক্তিবাদ যারা প্রচার করে সেই সন্ন্যাসীকে গ্রেপ্তার করেছে ইউনুসের সরকার। এই জন্যই নোবেল পুরস্কার, শান্তি পুরস্কার, ইউনুসের নোবেল শান্তি পুরস্কার কেড়ে নেওয়া উচিত। তার জন্য জনমত তৈরি করুন আপনারা। বিদেশে যারা বাংলাদেশের মানুষ আছেন, দেশের মাটিতে যারা আছেন, তারা পিটিশন তৈরি করুন। শান্তির নোবেল পাওয়ার যোগ্য এই সুদখোর ইউনুস নন। তিনি খোলাখুলি জঙ্গি জেহাদিদের ভারত বিরোধী লড়াই চালাতে উৎসাহিত করছেন এবং বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের, বিশেষ করে হিন্দুদের নিশ্চিহ্ন করার পরিকল্পনা করেছেন। এটা আমরা সহ্য করব না। বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার ঠিকই, ওই সনাতনীরা বাংলাদেশের নাগরিক, তারা তো বলছেন যে আমাদের বাংলাদেশের উপর অধিকার কারোর থেকে কম নয়, জন্মেছি বাংলাদেশে, মরবো বাংলাদেশে। কিন্তু ভারতীয় উপমহাদেশে সনাতনীদের নৈতিক অভিভাবক ভারতবর্ষ এবং যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাই ভারতীয় উপমহাদেশে বলুন, পৃথিবীর যে কোনো প্রান্তে সনাতনীরা আক্রান্ত হলে ভারত প্রতিবাদ করবে এবং ব্যবস্থা নেবে। টের পাবেন আপনারা। এই যে একটা জঙ্গি পালিয়েছিল,
তাকে রুয়ান্ডা থেকে ধরে আনা হয়েছে, লস্করে তৈবার জঙ্গি, কি যেন একটা খান নাম। পালাবার পথ পাবে না। এই যে জঙ্গিগুলো আছে না ওখানে, অনেক জঙ্গি আছে ইউনূসের অন্তর্বর্তী সরকারে, জঙ্গি মতাদর্শে দীক্ষিত, এবং এরা যেহেতু জঙ্গি মতাদর্শে দীক্ষিত, সরকারে আছে, সরকারের সমর্থক, এবং এই সরকারের প্রধান ইউনূস, তাহলে তিনিও জঙ্গিবাদের সমর্থক। পরিষ্কার। এই IPL এ বাংলাদেশের ক্রিকেটাররা অংশগ্রহণ করতে পারলেন না নিলামে, এটা কিন্তু একটা বার্তা। এটা হচ্ছে ক্রিকেট ডিপ্লোম্যাসি। এখন কূটনীতি অনেক ফর্মে হয়, আমরা কিন্তু সুতো ছেড়ে যাচ্ছি। ভারতবর্ষেও রাজনৈতিক দলগুলো, সাধারণ মানুষ সরব হচ্ছেন, ভারত সরকারকে বলছেন ব্যবস্থা নিন, কিন্তু আমরা কূটনৈতিক পথে ছাড়া অন্যভাবে হাঁটবো না। ভারত সরকার সম্প্রসারণবাদী সরকার নয়, কিন্তু কূটনৈতিক পথে এমন পরিস্থিতি তৈরি করা যায়, বাংলাদেশকে পায়ে পড়তে হবে, পায়ে পড়তে হবে। যদি এখনো কোর্স কারেকশন না করে ইউনূস, কপালে দুঃখ আছে। ইউনূসের কি হবে? ইউনূস তো পালিয়ে যাবে। এই সমন্বয়করা, এই আসিফ নজরুল্লাহ পালিয়ে যাওয়ার চেষ্টা করবে, কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষের কি হবে? যে পরিস্থিতি হয়েছে, তাহলে বাংলাদেশ স্বাভাবিক ছন্দে ফিরতে কম করে 10 বছর লাগবে। এটা আমার কথা নয়, বাংলাদেশের সমাজ মাধ্যমে যারা খুব সক্রিয় তারা বলছেন ডার্কেস্ট ফেজ। এই প্রেক্ষিতে ভারতের সঙ্গে বিরোধিতার মাসুল, চড়া মাসুল গুনতে হবে। বাংলাদেশের মানুষের উচিত এই জঙ্গি শাহির বিরুদ্ধে পথে নামা। আপনারা যেহেতু ওখানে সংখ্যাগুলো মুসলমান সম্প্রদায়ভুক্ত মানুষ, তারাই গিয়ে আসুন। ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করার দায়িত্ব আপনাদের উপর। আপনারা প্রতিবাদে রাস্তায় নামুন। আমাদের জাতীয় পতাকাকে মারিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ করতে হচ্ছে। আমরা কখনো ভাবতে পারি আমাদের দেশে, যতই বাংলাদেশে এই ঘটনার বিরুদ্ধে এখানকার মানুষের ক্ষোভ থাকুক, কখনো দেখেছেন বাংলাদেশের জাতীয় পতাকাকে অবমাননা করছেন কোনো ভারতীয়? দেখবেন না। ওটা আমাদের সংস্কৃতি নয়। সনাতনী সংস্কৃতি অন্য রকম, এটা ওয়ে অফ লাইফ। নিজ ধর্মে স্থিতি, সনাতন ধর্মে প্রীতি, পরধর্মে সম্প্রীতি। আর নাকের ডগায় সনাতনীদের নিকেশ করার হুমকি দিচ্ছে জেহাদি জঙ্গিরা, ইউনূস দেখেও দেখছেন না। তারপর মিষ্টি মিষ্টি করে বলছেন বৃহৎ প্রতিবেশী ভারতের সঙ্গে সম্পর্ক আমরা উন্নত করতে চাই। উন্নত করার প্রাথমিক শর্ত হলো ভারত বিরোধী মনোভাব ত্যাগ করা, ধর্মীয় সংখ্যালঘুদের জীবনের, ধর্মাচরণের অধিকার সুনিশ্চিত করা, মাতৃশক্তির সম্ভ্রম রক্ষা করা, আর বাংলাদেশের মাটি থেকে জঙ্গি জেহাদিদের আস্ফালন বন্ধ করার উদ্যোগ নেওয়া। একজন জনপ্রিয় সঞ্চালক একটা টক শোতে, বাংলাদেশের দুজন ছিলেন, তাকে বললেন যে আপনারা ওই জসিমউদ্দিন রহমানিকে ছেড়ে দিয়েছেন, জঙ্গি, আন্তর্জাতিক জঙ্গি, আর আপনারা ইসকনের সাধুকে গ্রেপ্তার করেছেন। তখন তোতলাচ্ছে ওই দুটো লোক, বলে কোর্ট ছেড়ে দিয়েছে। আরে কোর্ট ছেড়ে দিয়েছে? যে ঘোষিত জঙ্গি, যে ব্লগারদের খুন করার কথা বলে, জবাই করার কথা বলে, সে মুক্ত। তারপরেও আমরা ভরসা রাখবো ইউনূস সরকারের উপর? ভাবা যায়? তাই বাংলাদেশের মানুষের কাছে করজোড়ে আবেদন, এই জঙ্গি শাহির বিরুদ্ধে পথে নামুন, প্রতিবাদ করুন, আপনাদের দেশে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করুন, আর ভারতের জাতীয় পতাকা পদদলিত করে যারা অপমান করছে তাদের বিরুদ্ধে প্রশাসনিক স্তরে ব্যবস্থা যাতে নেওয়া হয়, সেই জন্য সরকারের উপর চাপ সৃষ্টি করুন। তাহলে বুঝবো আপনারা প্রকৃত ধর্মনিরপেক্ষ, মুক্তমনা এবং গণতান্ত্রিক
বিশ্বাসকে লালন পালন করেন। আর সেটা যদি না করেন তাহলে বুঝতে হবে এই সমস্ত দাবিগুলো মিথ্যা, শূন্যকুম্ভের ঝঙ্কার ছাড়া আর কিছুই নয়। আপনারাও নীরব থেকে এই জঙ্গি জিহাদিদের আস্ফালনকে সমর্থন করছেন।